আধিপত্যের দ্বন্দ্বে নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু। লালমনিরহাটের শিশু হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের কাছে মাটি কাটার ঘটনায় তোলপাড়, ঝুঁকির শঙ্কায় কাজ বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের। প্রয়োজনেই সরানো হয়েছে জানালেন রেলমন্ত্রী। ওটা এক্সট্রা মাটি ছিল, এক্সট্রা ভাবে ভরাট করা ছিল, অবস্ট্রাকল তৈরি করার জন্য, কনস্ট্রাকশন কাজের সহায়ক হওয়ার জন্য। বিজিবির কঠোর অবস্থানের কারণে রাজশাহী সীমান্তে জড়ো করা 23 জনকে ফিরিয়ে নিল বিএসএফ। পুশিনে সহায়তার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের 7 জন আটক। কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ছাড়াও যোগ দেবেন জনসভায়। জেলাবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা। রংপুর সিটি কর্পোরেশন ও তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ নেই এবারের বাজেটে। কৃষি হাবের স্থান নির্ধারণ হয়নি এখনো। বৈষম্যের প্রভাব অর্থনীতিতে পড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পদ্মা সেতুর রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কাটার ঘটনা দেশ জুড়ে জন্ম দিয়েছে আলোচনার। কেউ কেউ শঙ্কা করছেন এতে ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে পারে পুরো সেতু। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাটি কাটার ভিডিও ছড়িয়ে পড়লে কাজ বন্ধের নির্দেশনা দেয় জেলা প্রশাসন। অন্যদিকে রেলপথ মন্ত্রণালয় বলছে চুক্তির অংশ হিসেবেই মাটি কাটছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। পদ্মা সেতুর রেল সংযোগ সেতু, যার মাধ্যমে রাজধানীর সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর রেল সংযোগ স্থাপনের পাশাপাশি সহজ হয়েছে যোগাযোগ ব্যবস্থা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে রেল সেতুর পিলারের নিচে একটি চক্রের মাটি কাটার ভিডিও। বিষয়টি নানা আলোচনা সমালোচনা জন্ম দেয়। সত্যতা যাচাইয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ ইদ্রাকপুর এলাকায় টিম যমুনা দেখা যায় রেল সংযোগ সেতুর 84 থেকে 87 নম্বর পিলারের গা ঘেঁষে মাটি কাটা হয়েছে। মাটি কাটার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। এতে সেতুর কোনো ক্ষতি হচ্ছে কিনা বা ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তারা। এলাকাবাসীর অভিযোগ, রেল সংযোগ সেতু নির্মাণে বাংলাদেশের পক্ষে কাজের তদারকি করেছেন এমন ঠিকাদারের সাথে মিলে মাটি কেটেছে স্থানীয় প্রভাবশালী চক্রটি। যেহেতু নিচের মাটি সরাই ফেলছে, পিলার নরম হয়ে যাব, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবো। এটা তো সাধারণ যার বিবেক আছে ও তো এই জায়গা থেকে মাটি নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ক্ষতিগ্রস্ত হইব যে পিলারের সাথে মাটির জন্য লয়ে গেছে গা, ক্ষতিগ্রস্ত হবে না? হবে তো। সরজমিনে দেখা গেল মাটি কেটে তা নেওয়া হয়েছে পার্শ্ববর্তী ইউএসএ ইটভাটায়। সেখানে মালিক বা ম্যানেজার কাউকে না পাওয়া গেলেও শ্রমিকরা জানালেন সেতুর কাছ থেকেই মাটি কেটে নেওয়া হয়েছে। বালু আনছি ওই ব্রিজের তলতে। কিনে আনছেন? কিনে আনছে এটা তো সাবেরা বলতে পারে, আমরা তো বল না, আমাকে রাখতে কইছে বালু, আমরা গাড়ি দেখে রাখছি। ওটা হ্যাঁ বলতে পারবো, কাগজে বিক্রি করে রাখতে মাটি বিক্রি করে, আমরা কি রাখতে থাকি নাকি? পদ্মা সেতুর রেল সংযোগ সেতুর পিলারের কাছে মাটি কাটার খবর পেয়ে কাজ বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক। জানান বৈধ কাগজপত্র না থাকায় মাটি কাটা বন্ধ করতে বলা হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য যিনি কনসালটেন্ট আছেন তার তত্ত্বাবধানে এবং ওই প্রকল্পের যে মূল ঠিকাদারি তার একটা পার্ট হিসেবে এটা করা হচ্ছে। কিন্তু আমরা তাদের এই বক্তব্যে সন্তুষ্ট না। আমরা অফিসিয়াল ডকুমেন্ট দেখতে চেয়েছি। আমরা রেলপথ মন্ত্রণালয় থেকে এই বিষয়ে ক্লিয়ার যে তাদের স্টেটমেন্ট অথবা তাদের যে চিঠিপত্র বা তাদের অনুমোদনপত্র সেগুলো আমরা চেয়েছি। তবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব দিলেন ভিন্ন তথ্য। রেল সংযোগ সেতু নির্মাণের সময় মালামাল পরিবহনের জন্য মাটি ফেলে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়। চুক্তি ছিল প্রকল্পের কাজ শেষে সেই রাস্তার মাটি সরিয়ে নেবে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। সেই চুক্তি অনুযায়ী কাটা হচ্ছিল সেতুর পিলারের পাশের মাটি। ভায়াডাক্টের সময়
কন্ট্রাক্টর একটা অস্থায়ী রাস্তা নির্মাণ করেছিল। দেখা ছিল ওদের কন্ট্রাক্ট এগ্রিমেন্টে অস্থায়ী যা কিছু করবে পরবর্তীতে তারা সেটা সরিয়ে আগের মতো আবার করে দিবে। আর্মিদের উপস্থিতিতে তারা এটা মাটিগুলো কেটে আগের মতো করতে যাচ্ছিল। যেহেতু অনেকদিন ধরে মাটিগুলো এখানে বসে গেছে, মাটি এখন আর ওদের অস্থায়ী রাস্তা বলে মনে হয় না। এখন মনে হচ্ছে যে এটা মাটির নিচ থেকে পিলারের নিচ থেকে মাটিগুলো সরিয়ে ফেলা হচ্ছে। রাষ্ট্রীয় স্থাপনা যেন ক্ষতিগ্রস্ত না হয় বা ভবিষ্যতেও কোনো ধরনের ঝুঁকিতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পদ্মা সেতুর নিচ থেকে মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা ওরকম না, প্রয়োজনেই পিলারের কাছ থেকে মাটি সরানো হয়েছে, এমনটাই বলেছেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। প্রকল্পের কাজ চলাকালে মাটির স্তূপ রাখা হয়েছিল, সেগুলোই সরানো হচ্ছিল, তবে এখন তা বন্ধ রাখা হয়েছে। মাটি খুঁড়ে নেওয়া হয়েছে বিষয়টা এরকম না। ওখানে যখন আপনার ব্রিজটা হয়েছে কিছু অবস্ট্যাকেল কিন্তু রাখা হয়, ওটা এক্সট্রা মাটি ছিল, এক্সট্রা ভাবে ভরাট করা ছিল অবস্ট্যাকেল তৈরি করার জন্য, অথবা কনস্ট্রাকশন কাজের সহায়ক হওয়ার জন্য। দেখবেন যে কোনো সময় আপনি ব্রিজ করছেন, নদীর কিছু অংশটাকে কিন্তু মাটি ফেলছেন, পরে যখন ব্রিজ চালু হয়ে যাচ্ছে আবার সরিয়ে ফেলছেন, ওটা অস্থায়ী ভাবে ছিল। কিন্তু যেহেতু এই ধরনের একটা মেসেজ গিয়েছে, যার জন্য আমরা বন্ধ করে ওখানে গাছ লাগানোর চিন্তা করে দিয়েছি। নরসিংদীর রায়পুরায় দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক অনিক নামের যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে এই সংঘর্ষের ঘটনা, আহত 4 জন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে লালমনিরহাটে শিশু হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধদের হামলায় আহত হয় পুলিশ সহ অন্তত 30 জন। প্রত্যাহার করা হয়েছে থানার ওসিকে। এভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে প্রতিপক্ষের দিকে এগিয়ে যাচ্ছে যুবক। অনেকের গায়ে রয়েছে আবার বুলেট প্রুফ জ্যাকেট। এটি নরসিংদীর রায়পুরার দড়িগাঁও এলাকার দৃশ্য। সকালে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। সংঘর্ষ ও গোলাগুলিতে 3 জন গুলিবিদ্ধ সহ আহত হয় বেশ কয়েকজন। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই দড়িগাঁওয়ে আধিপত্য বিস্তার নিয়ে নাজিমউদ্দিন ও আলাল মুন্সির গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরে সংঘর্ষে জড়ায় তারা। আমরা ঘরের ঘরের মধ্যে গুলি করছে, ঘরের মধ্যে গুলি করছে, আমরা বাড়ির মধ্যে আয়া। আমরা বাড়ি কোনো কাজা দিনের মানুষ না, আমরা কাজা করি না। আমরা কোন তলা যে মারছে ভাই কইতে পারলে তো জানলাম বলে কুছ করতারি না। আমি তো আমার শ্বশুর বাড়িতে ছিলাম। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ভর্তি করা হয় নরসিংদী সদর হাসপাতালে। সেখান থেকে গুরুতর আহত 3 জনকে পাঠানো হয় ঢাকায়। এই গ্রুপের আধিপত্য বিস্তারকে নিয়ে ঝামেলা চলতেছিল, তারই ধারাবাহিকতায় আজ সকালে সে আপনার ভোর রাতের দিকে ঝামেলা, তাদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে থানা পুলিশ, জেলা থেকে অতিরিক্ত পুলিশ এবং র্যাব সহ উপজেলা প্রশাসন সহ ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে আমরা ঘটনাস্থল পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এদিকে লালমনিরহাটের আদিতমারিতে নিখোঁজের 1 দিন পর ভুট্টা ক্ষেত থেকে 7 বছরের শিশু নন্দিনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে বিক্ষুব্ধরা প্রতিবেশী বিধানচন্দ্রের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ঘেরাও করে রাখে অভিযুক্তের বাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ, আনসার ও বিজিবি। এ সময় বিক্ষুব্ধদের হামলায় পুলিশ সহ আহত হয় অন্তত 30 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। পরবর্তীতে অবরুদ্ধদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ সুপার। দায়িত্বে গাফিলতির অভিযোগে আদিতমারি থানার ওসি নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে। তাপস সরকার, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। লালমনিরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, এখন এলাকার পরিস্থিতি কি দেখছেন, একটু বিস্তারিত জানতে চাই। আপনাকে একটু বিস্তারিত জানিয়ে রেখে, আসলে গতকাল বিকালের দিকে এই নন্দিনী মেয়েটি তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পরে তারা কিন্তু বিকাল থেকে রাত অবধি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন, আত্মীয় স্বজন সহ বিভিন্ন তাদের যে পরিচিত বাড়ি আছে সেগুলোতে, এবং তারা রাতে মাইকিংও করার পরে এক পর্যায়ে তারা রাতে আদিতমারি থানায় আসেন অভিযোগ দেওয়ার জন্য। সেখানে আদিতমারি থানা পুলিশ, যেটি আমাদের নন্দিনীর বাবা যেটি জানিয়েছেন যে আদিতমারি থানা পুলিশ অভিযোগটি না নিয়ে উল্টো তাদেরকে বলেছেন যে আপনারা আরও খোঁজখবর নিন। সারা রাত তারা খোঁজাখুঁজি করার পরেই আজকে সকাল 6:30-7টার দিকে
বাড়ির পাশে ভুট্টা ক্ষেত থেকে একজনকে কোদাল নিয়ে হেঁটে আসতে দেখে। তখন তাদের সন্দেহ হয় নন্দিনীর বাবার যে সে কোদাল নিয়ে কোথার থেকে এত সকালে আসছে। তখন স্থানীয় লোকজন সহ ভুট্টা ক্ষেতে ঘোরাঘুরি করার পর যখন খোঁজাখুঁজির এক পর্যায়ে একটা আলগা ভুট্টা ক্ষেতে একটু উঁচু এবং আলগা মাটি দেখতে পায়। পরে সেখানে স্থানীয় লোকজন ওই মাটিটি সরানোর পরেই দেখে সেই জায়গায় বন্দি করে নন্দিনীকে পুঁতে রাখা হয়েছে। তখন এলাকায় ব্যাপক আকারে এটা ছড়িয়ে পড়ে এবং লোকজন ভিড়তে থাকে। এরপরেই আমাদের আদিতবাড়ি থানা পুলিশ প্রথমে সেখানে যায়। সেখানে কন্ট্রোল যখন করতে পারে না তখন জেলা পুলিশ, বিজিবি সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, জেলা প্রশাসন, ডিসিএসপি সবাই ঘটনাস্থলে যান। গিয়ে পরিস্থিতি কিছুটা মানুষকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। এরপরেও বিক্ষুব্ধ মানুষজন তারা কিন্তু সেখানে বিধানচন্দ্র রায় নামে এক ছেলে, যে ছেলেটি সকালে কোদাল নিয়ে এসেছিল, তাকে সন্দেহ করে এবং তার বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং ভাঙচুর করে। এ সময় তারা পুলিশ গিয়ে বিধানচন্দ্রকে আটক করে। আটক করার পরেই আরও পরিস্থিতি আরও উত্তেজনা বেড়ে যায়। এক পর্যায়ে বিধানকে যখন তারা নিয়ে আসার চেষ্টা করে থানায়, সে সময় কিন্তু স্থানীয় লোকজন বাধা দেয় এবং পুলিশ এবং ডিসির গাড়িতে হামলা করেন, ভাঙচুর করেন। এ সময় পুলিশ বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। আর পুলিশ এবং স্থানীয় লোকজন সহ সাংবাদিক সহ এই সময় কিন্তু ওখানে 30 জনের মতো আহত হন। তারা স্থানে চিকিৎসা নিয়েছেন। আমি কথা বলেছি লালমনিরহাট পুলিশ সুপারের সঙ্গে। তিনি যেটা জানিয়েছেন যে এ বিষয়ে ওসির গাফিলতি আছে কিনা, তাই তারা আদিতবাড়ি থানা ওসিকে প্রত্যাহার করেছেন এবং পরবর্তীতে আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে আমাকে আনিস, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজশাহীর পিরোজপুর রাউথা সীমান্তে জড়ো করা 23 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। শুক্রবার চারঘাট উপজেলার পিরোজপুর রাউথা সীমান্তের বিপরীতে পদ্মা নদীর ওপারে ভারতের মুর্শিদাবাদ জেলার কাগমারি চর এলাকায় প্রায় 150 জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে রাখা হয়। তাদের মধ্যে 23 জনকে কাগমারি ও খালিশপুর বিএসএফ ক্যাম্পের তত্ত্বাবধানে পদ্মা নদীর ভারতীয় অংশ থেকে 2টি নৌকায় করে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছিল। তবে সীমান্তে বিজিবির সতর্ক অবস্থানের কারণে নৌকাগুলো ছাড়তে পারেনি। বাধ্য হয়ে গত রাতে শূন্যরেখার ভারতীয় অংশে ভুক্তভোগীদের ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। শূন্যরেখায় আটকা পড়েছে এক ব্যক্তি। বিজিবি জানায়, গত রাতে কাঁটাতারের গেট খুলে আন্তর্জাতিক সীমান্ত পিলার 1078 এর পাশে ঝাউডাঙ্গা এলাকা দিয়ে এক ব্যক্তিকে এপারে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেয়। এ সময় স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থান নেন। বিজিবির কড়া অবস্থানের কারণে ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। এদিকে 48 ঘন্টা পেরিয়ে গেলেও কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় আটকা পড়া 9 নারী, পুরুষ ও শিশুকে ফেরত নেয়নি বিএসএফ। এই বিষয়ে বিজিবির সাথে আনুষ্ঠানিক পতাকা বৈঠকে পুশিনের ঘটনা অস্বীকার করে তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে বিএসএফ। বিজিবি জানায়, রোববার ভোরে আসাম রাজ্যের ঝালুরচর সীমান্ত দিয়ে তাদের পুশিনের চেষ্টা করা হয়। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে তা ব্যর্থ হয়। ফলে তারা সেখানেই আটকে রয়েছেন। পুশিন বন্ধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে বিএসএফ পুশিন কার্যক্রমে সহায়তার অভিযোগে 7 বাংলাদেশিকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে স্থানীয় মাঝির সহায়তায় নৌকাযুগে এক নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। এ সময় বিজিবির টহল দলের পাশাপাশি স্থানীয়রা তা প্রতিহত করে। গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানিয়েছেন, বিভিন্ন সময়ে বিএসএফ এর পুশিন কার্যক্রমে সহায়তা করার অভিযোগে 7 বাংলাদেশিকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। সোমবার রাতেই তাদের থানায় হস্তান্তর করা হয়। এর আগে গত 13 জুন একই সীমান্ত দিয়ে 15 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধায় বিএসএফ তাদের ফিরিয়ে নেয়। মুন্সিগঞ্জে এক প্রবাসীকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার সময় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 জন। দুপুরে সিরাজদি খান উপজেলার কুসুমপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুবাই ফেরার উদ্দেশ্যে লিটন সরকারকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে স্বজনরা প্রাইভেট কারে ঢাকায় আসছিলেন। কুসুমপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সাইড দিতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে প্রাইভেট কারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় লিটনের স্ত্রী মমতাজ বেগমের মৃত্যু হয়। কাল মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলায় তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার সাধারণ মানুষদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা। সেই সাথে দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরাও। প্রবাসী ও পর্যটন অধ্যুষিত মৌলভীবাজারে কাল সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেষ সময় চলছে সভাস্থল সাজানো, সৌন্দর্যবর্ধনের কাজ। আর তো আইছেন না, এবার তো নতুন খতম। আমরা খুব আনন্দিত, খুব খুশি আমরা। এই জন্য আমরা সপ্তাহ সুন্দর বন্দর করলাম। কাজ করতেছি দ্রুত গতিতে, সময় খুব সীমিত। আমরা রাত্রেও করতেছি মাননীয় প্রধানমন্ত্রীর আসার উপলক্ষে। 7-10 দিন ধরে কাজ আমরা চলে, আরো পার্টি চলে, আরো 8টা কিয়া মানে 4-5 গ্রুপে আছে কাজ। প্রধানমন্ত্রীর সফর সফল করতে মাঠের কাজে সহায়তা করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। তবে তারেক রহমানের নির্দেশে জেলার কোথাও রাখা হয়নি ব্যানার, ফেস্টুন ও তোরণ। জরাজীর্ণ রাস্তাঘাট প্রশস্ত হবে, আমরা আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এদিকে দৃষ্টি দিবেন। অত্যন্ত আনন্দিত, উৎফুল্লিত। প্রিয় নেতাকে বরণ করার জন্য আমরা প্রস্তুত। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সফর সাথী হয়ে ভ্যানগার্ডের মতো আমরা থাকবো ইনশাল্লাহ। সংশ্লিষ্টরা মনে করছেন জেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে প্রধানমন্ত্রীর এই সফর। সুষ্ঠুভাবে সমাবেশ সম্পন্ন করতে সকল প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে জানালেন ইউএনও। প্রস্তুতি প্রায় শেষ দিকে। আমাদের মাঠ সজ্জা, প্যান্ডেল নির্মাণ করা, স্টেজ সজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত রয়েছে। বুধবারের সফর ঘিরে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সফর ইতিবাচক বার্তা নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা দলীয় নেতাকর্মী ও জেলাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আফরোজ আহমেদ। আফরোজ, প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন মৌলভীবাজারে, প্রস্তুতি কতদূর? নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? আসলে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটা খানিকটা যে বেশি হবে সেটাই স্বাভাবিক। কারণ হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান আজকে আগামী প্রথমই আসছেন মৌলভীবাজারে, এবং আপনি যেটি বলছেন যে প্রস্তুতি যেটি, সেটি কিন্তু প্রায় শেষের দিকে। আমরা যদি একটু দেখাই যে এখানে প্যান্ডেলটি গতকালকে বাঁধা হয়েছিল এবং আজকে যে মূল মঞ্চ, সেই মঞ্চের কাজটি করছিল মূলত সেনাবাহিনী তাদের তত্ত্বাবধানে। এবং এখানে যেই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে করে তৃণমূল পর্যায়ের সবাই তারা উচ্ছ্বসিত। কারণ হচ্ছে নির্বাচনের মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি মৌলভীবাজার চায়ের দেশে, এই দেশে এখানে ঘুরতে আসছেন। এখানে তিনি প্রোগ্রামে আসছেন এবং বিশেষ করে দুটো প্রোগ্রাম ওনার আছে, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। এবং দুটো প্রোগ্রামই মূলত হচ্ছে ফ্যামিলি কার্ডের যে সেটি বিতরণ তিনি করবেন। এবং পাশাপাশি এখানে যে নেতৃবৃন্দ যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, তারা বলছে যে প্রধানমন্ত্রীর এই যে সফরকে কেন্দ্র করে মৌলভীবাজারের মানুষের যে দাবি দেওয়া, দীর্ঘদিন থেকে বঞ্চনার যে বিষয়গুলো, সেগুলো এখানে তারা তুলে ধরবেন। করে মৌলভীবাজারের একটা মেডিকেল কলেজের দাবি দীর্ঘদিনের। তারপরে সমস্ত বিমানবন্দর আছে, যে বিমানবন্দরটি ব্রিটিশ আমল বন্ধ হয়েছিল, সেটি আবার পুনরুদ্ধারের দাবি সেটি সামনে আসতে পারে। এবং মৌলভীবাজার সরকারি কলেজ যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিটি এখানে আসবে এবং আশা করা যাচ্ছে সেটি সামনে আসতে পারে। এবং মৌলভীবাজার সরকারি কলেজ যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিটি এখানে আসবে এবং আশা করা যাচ্ছে, আশা করছেন যে সেগুলো নিশ্চয়ই প্রধানমন্ত্রী গ্রহণ করবেন এবং মৌলভীবাজারের যে উন্নয়ন, মৌলভীবাজারের যে সমৃদ্ধি, সেই এবং এই জন্যই মূলত এখানকার যারা আছেন, বিশেষ করে দলের যে প্রান্তিক নেতৃবৃন্দ যারা আছেন, তারা অনেকটাই উদ্বেলিত। কারণ হচ্ছে তারা মনে করছেন এই সফরের মাধ্যমে তাদের যে রাজনৈতিক যে অঙ্গনের সেটিও আরো চাঙ্গা হবে। লোপা। আফরোজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নোয়াখালী সরকারি হাসপাতালে ঝটিকা সফরে গিয়ে অনিয়ম অব্যবস্থাপনার প্রমাণ পাওয়ায় তত্ত্বাবধায়ককে তাৎক্ষণিক প্রত্যাহার করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। দুপুরে ঝটিকা সফরে নোয়াখালী হাসপাতালে যান তিনি। এ সময় 23 জন চিকিৎসক যথাসময়ে হাসপাতালে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন। পরে হাসপাতালের জরুরি বিভাগ, হাম ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী ও স্বজনদের সাথে কথা বলেন। এ সময় মন্ত্রীর কাছে নানা অভিযোগ তুলে ধরেন রোগীরা।
পরে সার্কিট হাউসে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায়। আজকে যে অব্যবস্থাপনাগুলি দেখলাম এর দায় তত্ত্বাবধায়ক এড়াতে পারে না। আপনারা জানেন এরই মধ্যে তত্ত্বাবধায়ককে আমরা উদ্যোগ করে ফেলেছি এবং নোয়াখালী সিভিল সার্জনকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ না দেওয়া পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ রাজশাহীর বানেশ্বর আমের হাট ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। সকাল 9টার দিকে তিনি হাটের বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান ও পলিটিক্যাল অফিসার চার্লস বেজনার্ড সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের আমের স্বাদ গ্রহণ করেন রাষ্ট্রদূত। বাংলাদেশের আম রফতানির সম্ভাবনা বাড়াতে পরামর্শ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, দেশে আরও কোল্ড চেইন প্রয়োজন। বলেন, সারা বছর আমের সহজলভ্যতার জন্য হিমায়িত আম রফতানির জন্য সবচেয়ে উপযোগী। গোপালগঞ্জে টেকেরহাট ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে পাচুরিয়া এলাকায় ভেঙে পড়া বেইলি ব্রিজ থেকে বালুবাহী ট্রাকটি উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে ট্রাকটি উদ্ধার করা হয়, তবে এখনও মেরামত করা হয়নি ব্রিজটি। এই পথে সড়ক যোগাযোগ বন্ধের ফলে ভোগান্তিতে চলাচলকারীরা। শ্রমিকরা জানান, ব্রিজটি মেরামতে আরও 2 থেকে 3 দিন সময় লাগবে। মেরামতের পর ভারী যানবাহন ব্রিজ দিয়ে চলাচল করলে আবারও ভেঙে পড়ার শঙ্কা রয়েছে বলে জানান তারা। এর আগে রোববার সকাল 8টার দিকে বালুভর্তি একটি ট্রাক শহরের দিক থেকে ঘোনাপাড়া যাচ্ছিল। শহরের পাচুরিয়া এলাকায় বেইলি ব্রিজটি পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এ সময় একটি ইজি বাইক ও একটি বাইসাইকেলও পড়ে যায়। আহত হন 3 জন। আগে গাড়ি পাইতাম, এখন গাড়ি পাই না। এই ব্রিজ ভাঙার কারণে গাড়ি এই ব্রিজ দিয়ে ঘুরে যায়। আমি হাঁটতেই পারি না, আমি কত কষ্ট হয়েছে আমার। ওই ধারে একবার নামছি, ওই ধারে আবার হাঁটছি, আবার আইছি, আবার উঠবো, এখন আর জানে কুলোয় না। এখান থেকে হেঁটে পার হয় বা ওখানে এসে দাঁড়ায় তাদের হাসপাতালের সামনে হেঁটে যাওয়া লাগে। ওখানে কোনো রিক্সা বা ইজি বাইক এগুলো বর্তমান পাওয়া যাচ্ছে না। ময়মনসিংহের ধোবাউড়ায় 5 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জিজ্ঞাসাবাদের 3 জনকে আটক করা হয়, পরে 2 জনকে মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। স্বজনরা জানায়, রোববার বিকেলে টাঙ্গানহাটি গ্রামের বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় 5 বছরের শিশু নিশামণি। সন্ধ্যায় কংস নদীতে তার মরদেহ পাওয়া যায়। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ও রক্তক্ষরণের আলামত দেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ তুলেছেন স্বজনরা। এই ঘটনায় মামলা করে শিশুটির পরিবার। 4 মাস আগে কুষ্টিয়ার গোপালপুর গ্রাম থেকে নিখোঁজ বাবা, মেয়ে ও বান্ধবীকে উদ্ধার করেছে পুলিশ। তারা নামাজের মধ্যে নানা ধরনের নির্দেশনা শুনতে পেতেন বলে জানিয়েছে। সেই মোতাবেক ইমাম মাহাদির যুদ্ধের যাওয়ার কথা বলে গ্রাম ছেড়েছিলেন। পরে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর গত 13 জুন নরসিংদী থেকে তাদের উদ্ধার করা হয়। বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে সহকর্মী রুহুল আমিন বাবুর প্রতিবেদনে। 4 মাস পর বাড়ি ফিরেছেন ষাটোর্ধ্ব ওহাব মোল্লা ও তার মেয়ে। দীর্ঘদিন পর প্রিয়জনদের ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবারটি। অনেক খোঁজাখুঁজি করেছে, তার সাথে আপনাদের যমুনা টিভির লোকজনেরাও অনেক নিউজ টিউজ করছে। এতে আমরা খুশি, গ্রামবাসীর লোকও খুশি। গেল 8 ফেব্রুয়ারি রহস্যজনকভাবে ইমাম মাহাদির যুদ্ধে যাওয়ার কথা বলে নিখোঁজ হন ওহাব মোল্লা, তার মেয়ে নুসরাত জিহান ও তার বান্ধবী রুকায়া রহমান তৃষা। ওহাব মোল্লার দাবি, স্ত্রীর অসুস্থতার কারণে বছর 2 আগে চুয়াডাঙ্গার এক কবিরাজের শরণাপন্ন হন তিনি। এরপর থেকেই তার সাথে ঘটতে থাকে অস্বাভাবিক বিভিন্ন ঘটনা। হাটাখ্রিস্ট যেটার নাম, উনি কবিরাজ, ওনার কাছে ওর মা চিকিৎসা যাওয়ার পরে ওদের কি বলছে বা কি করেছে জানি না, আমল টামল নাকি দেশে দেওয়ার পরে ওরা কথা শুনতে পায়। কথা শুনতে পাই, রাসূলকে নাকি স্বপ্নে দেখছে। আমিও মাঝে মাঝে শুনতে পাই বার্তারা। ওহাব মোল্লার মেয়ে নুসরাত জিহান মানসিকভাবে এখনও পুরোপুরি সুস্থ হতে পারেনি। জানান, গায়েবী নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে বাধ্য হন তারা। আমরা নিজের বুঝের উপরে কিছুই করিনি, যেটা কানে আসছে, যেটা করার নির্দেশ আসছে সেটাই করে ফেলছি। নুসরাতের বান্ধবী একই এলাকার রুকায়া রহমান তৃষা জিন সম্পর্কে জানার আগ্রহ থেকেই বান্ধবীর সাথে কবিরাজের বাড়ি গিয়ে সেও একইভাবে প্রভাবিত হন। নামাজে গম গম করে অন্যরকম শব্দ কানে আসতো, এরকম করতে হবে একটা নির্দেশনা আসতো। এভাবে কন্টিনিউ চলতে 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 যখন আর ব্রেন একদম ডিঅ্যাক্টিভ হয়ে যায়, তখন আমরা বাড়ি থেকে চলে যাই। ফিরে আসা 3 জন ব্যক্তির বর্ণনা অনুযায়ী অভিযুক্ত চুয়াডাঙ্গা জীবননগর এলাকার কবিরাজ লস্কর ওরফে ফাটাকেষ্ট।
নিখোঁজ 3 জনের ব্যাপারে পুরোটাই অস্বীকার করেন যমুনা টেলিভিশনের কাছে। তাদের অনেক মাথা জ্বালা যন্ত্রণা, পড়াশোনা করতে পারে না, সেই হিসাবে আমি তাদের ঝাড়ফুঁক করি। আমার বড় দুঃখ লাগছে, একটা মানুষের খেদমত করে যে সন্দেহজনক কথাগুলো বা সন্দেহ করে, এটা সম্পূর্ণ ভুয়া তাদের। গায়েবী আওয়াজ মোতাবেক হিজরত করতে 3 জনই বাড়ি থেকে বেরিয়ে প্রথমে যান ঢাকা, তারপর সিলেট, এরপর নরসিংদী। সেখান থেকেই 13 জুন মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্ধান পায় পুলিশ। আমাদের একটা যেটা লক্ষ্য ছিল তাদের খুঁজে বের করা, এবং একটা চ্যালেঞ্জ হিসেবে আমরা নিয়েছি। তো যাই হোক, সবার সহযোগিতায় আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা খুঁজে পেয়েছি। কুফরি, কালো জাদু স্বাভাবিক জীবনে প্রভাব ফেলতে পারে, তাই এসব থেকে নিরাপদ থাকতে হলে কবিরাজ বা জাদুটোনা থেকে দূরে থাকার পরামর্শ আলেমদের। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। এবারও বাজেটে বৈষম্যের শিকার রংপুর বিভাগ। এই অঞ্চলের জন্য বরাদ্দ মিলেছে বাজেটের 1/2-এর কিছুটা বেশি। বরাদ্দ নেই তিস্তা মহাপরিকল্পনা ও রংপুর সিটি কর্পোরেশনে। উত্তরাঞ্চলে কৃষি হাবের জন্য 3000 কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও স্থান নির্ধারণ করা হয়নি। এভাবে বাজেটে বৈষম্য করা হলে এর প্রভাব পুরো দেশের অর্থনীতির উপর পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। উর্বর মাটির কারণে শস্য ভাণ্ডার বলা হয় রংপুর অঞ্চলকে। ধান, আলু, আম, গম, ভুট্টা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হলেও বাজেট বরাদ্দে বরাবরই বৈষম্যের শিকার উত্তরের এই জনপদ। অর্থনীতিবিদরা বলছেন, প্রস্তাবিত বাজেটের প্রথম দফাতেই সবার জন্য সুষম উন্নয়নের কথা বলা হলেও রংপুর অঞ্চলের জন্য তা মানা হয়নি। উন্নয়ন বাজেটের 30 ভাগেরও বেশি চট্টগ্রামকে দেয়া হলেও রংপুর অঞ্চলের জন্য তা মাত্র 1 ভাগ। ইকুইটি না দেয়া হলে পরিস্থিতির উত্তরণ সম্ভব নয় বলছেন অর্থনীতিবিদরা। আমাদের উত্তরবঙ্গের জন্য বাজেটের মোট বাজেটের হলো 1% কম বা 1% একটু বেশি এরকম বরাদ্দ রাখছে সরকার মাত্র। তা আমি যেটা মনে করি, আসলে যদি এইভাবে বাজেটের ক্ষেত্রে এইভাবে যদি বাজেটের ক্ষেত্রে বৈষম্য দেখা যায়, তাহলে অবশ্যই একটা অঞ্চল এভাবে বারবার যদি পিছিয়ে পড়ে, তাহলে একটা দেশকে সামগ্রিকভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব না। দীর্ঘদিন থেকে আমরা বঞ্চিতের কাতারে রয়েছি। দীর্ঘদিন থেকে আমরা যথাযথ বরাদ্দ না পেয়েই চলে এসেছি। সেই ক্ষেত্রে আমাদের জন্য আরও বিশেষ বরাদ্দ, অর্থাৎ আমরা ইকুয়ালিটির চেয়ে ইকুইটিটাকে প্রাধান্য দেবার কথা বলছি। এবার দেশের ইতিহাসে সর্ববৃহৎ প্রস্তাবিত এই বাজেটে এই বিভাগের জন্য নতুন শিল্পাঞ্চল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, চিনিকল পুনরায় চালু করা কিংবা রেল ও সড়ক যোগাযোগের বৃহৎ প্রকল্পের সুস্পষ্ট ঘোষণা নেই। বরাদ্দ নেই রংপুর সিটি কর্পোরেশন এবং গণদাবির তিস্তা মহাপ্রকল্পেও। কৃষি হাব গড়তে উত্তরাঞ্চলে 3000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও তা কোন জেলায় হবে তাও বলা নাই। এই রংপুর অঞ্চলের জন্য কোনো সেরকম মেগা প্রকল্প বা অন্য কোনো বাজেট বরাদ্দ রাখা হয়নি। বিশেষ করে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং হলো নৌপথ, রেলপথ, সড়কপথ, আকাশপথ, কোনো পথে আসলে কোনো বরাদ্দ রাখা হয়নি অন্যান্য অঞ্চলের তুলনায়। এবং তিস্তা মহাপরিকল্পনার কথা বারবার আমাদের এখানে বলা হচ্ছে যে বাজেটেও এটা উঠে আসছে, কিন্তু এটার জন্য আসলে স্পেশালি বা সুনির্দিষ্ট কী পরিমাণ বরাদ্দ আছে সেটাও কিন্তু আমরা বাজেটে খেয়াল করি নাই। যখন কৃষি অঞ্চল গঠন করা হবে, কোন অঞ্চলে কোন জাতের কৃষি পণ্য ভালো উৎপাদিত হয় সেই দিকে যথাযথ নজর রেখেই এই অঞ্চলগুলো সংরক্ষণাগার সহ নির্মাণের ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। শুধু নির্বাচিত সরকারই নয়, গেল অন্তর্বর্তী সরকারের 18 মাসে উন্নয়ন প্রকল্পে প্রায় 2,12,500 কোটি টাকা বরাদ্দের মাত্র 2.4 ভাগ ছিল রংপুর বিভাগের জন্য। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজন।